প্রিয় দর্শকেরা, আপনারা দেখছেন বেঙ্গল ন্যাশনাল টিভি। আলিপুর জু ন্যাশনাল লাইব্রেরিতে, ন্যাশনাল লাইব্রেরির সভাগৃহে, যেখানে আজকে ফিল্ম উদ্বোধন হয়েছে হাউ আর ইউ ফিরোজ। হাউ আর ইউ ফিরোজ, কেমন আছো, এ কথাটা আমরা যে কোনো সময় যে কোনো মানুষকে বলে থাকি, এমন ভাবে নেয়। কিন্তু এই মুভিটি, এই সিনেমাটি এত সাড়া পড়েছে মানুষের মনে যে এটা নিয়ে এটা 4বার হলো, 4বার প্রোমো চলছে, ওটিপিতেও এটা গেছে, ফেসবুকে আছে, এছাড়াও প্রতিটা সিনেমা হলে রয়েছে। এছাড়াও আজকে এই সভাগৃহে উদ্বোধন হলো, এবার 12 তারিখে, নেক্সট 12 তারিখে অন্য একটা হলেও হবে। দর্শকরা করেছে যে এই মুভিটি দেখানো হোক। আর আপনারা জানেন যে কলকাতায় বিভিন্ন ধরনের মানুষ ভাষার থাকে, সেই জন্য এই বইটি নেওয়া হয়েছে, বইটি করা হয়েছে বিভিন্ন ভাষা দিয়ে। বিভিন্ন ভাষা আছে বইটিতে, কোথাও দেখা যাচ্ছে ভালোবাসার, কোথাও এই বইটিতে দেখা যাচ্ছে যে পুরনো জিনিসকে কিভাবে আঁকড়ে ধরে রয়েছে মানুষ, সেটাই তাদের বাঁচার লক্ষ্য। ফিরোজ, এটার ডিরেক্টর হচ্ছে রূপসা গুহ, এবং এই বইটি এই হলে লাইব্রেরিতে করার উদ্দেশ্য হচ্ছে তার দাদুকে সম্মান জানিয়েছেন, কারণ তার দাদুর বিভিন্ন বই এই লাইব্রেরিতে আছে, সেই জন্যই তিনি এই হলে এই বইটি চুজ করেছেন বা পছন্দ করেছেন। আর দর্শকরাও চায় যে এই বইটি বারে বারে দেখতে, কারণ এর মধ্যে যে গল্পগুলো আছে সেগুলোর হয়তো মানুষের খুব কাছের, এবং প্রতিটা মানুষই এই কথাটা বলে থাকে যে কেমন আছো, কেমন আছোর মধ্যে একটা ভালো আত্মীয়তা বা একটা মনে রাখার মতন গল্প। তাই জন্য এই বইয়ের নাম কেমন আছো। এখানে উপস্থিত ছিলেন অশোক বিশ্বনাথ এবং যে এই বইটির মেন হিরো ফিরোজ। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, এই মুভিটাকে দেখুন এবং বেঙ্গল ন্যাশনাল টিভির পর্দায় চোখ রাখুন। কি বলবো দেখো, বলার মতন যদি হয় সেটা বলবো যে প্রায় 3 বছরের দীর্ঘ পথ অতিক্রম করে আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আজকে আমাদের এই ছবিটা, এটা তৃতীয় স্ক্রিনিং আমাদের, তাই না? তৃতীয় স্ক্রিনিং, এবং খুব দীর্ঘ পথ অতিক্রম করে আজ এখানে এসে দাঁড়িয়েছি আমরা। খুব সুন্দরভাবে যত্ন করে বানিয়েছে বাসক, অসাধারণ ক্যামেরা করেছে, কারণ খুব ভালো এডিটিং করেছে আমাদের বন্ধুরা, আপনারা আসতে পারেন। এবং উৎসাহ প্রচুর সংগ্রাম করে এই ছবিটা আজ এখানে দাঁড় করেছে। আমরা বলে থাকি বাংলা ছবির পাশে দাঁড়ান, সাইডে দাঁড়ান, কিন্তু এরকম ধরনের ছবির পাশে খুব একটা দর্শকের সাপোর্ট তো পাওয়া যায় না, কিন্তু তাও স্বতঃস্ফূর্তভাবে হলে মানুষ আসছে, ছবিটা আবার হলে আসছে 12 তারিখ থেকে। এবং সিরাজ যে নাম ভূমিকায় ফিরোজের অভিনয় করেছে, অসাধারণ অভিনয় শৈলী দেখিয়েছেন, কারণ উনি অভিনেতা নন, উনি প্রথমবার অভিনয় করছেন ক্যামেরার সামনে। খুবই প্রশংসনীয় অভিনয়, আনডাউটেডলি। আমি এখানে মিস্টার মুখার্জি বলে এই ক্যারেক্টার চরিত্রায়ন করেছি। আমি, আমার স্ত্রী হচ্ছে খেয়া চট্টোপাধ্যায়। তো আমরা একটা অভিজাত পরিবারের দম্পতি, সেরকম ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আছে। এবং রাতাশ্রী, আরিয়ান এত সুন্দরভাবে এই যে হিস্টোরিক্যাল যাত্রাপথটা এগিয়েছে, পিছিয়েছে, এবং সেটার যে ট্রানজিশন দেখেছে যে একজন বয়স্ক পার্সি মানুষের তার স্মৃতিচারণ, এবং এই ছবিটা না মনে গেঁথে যায় যে তার সেই বিগত যুগের প্রেমালাপ, সেই আজকের দিনে তার একটা দৈন্যতা, তার মনের একটা অস্থিরতা, সেটাকে খুব সুন্দরভাবে বড় পর্দায় তুলে ধরেছে। এবং এরকম ধরনের ছবি আমি বলবো ইটস লাইক আ পোয়েট্রি অন সিনেমা, বিউটিফুল। দর্শকদের বলবো দেখুন, বন্ধুদের বলুন দেখুন, ছবিটা হলে গিয়ে দেখুন, 12 তারিখ থেকে আবার আসছে। 3 নম্বর স্ক্রিনিং তুমি বললে, এখনো কি দর্শকদের কাছ থেকে কতটা কি প্রতিক্রিয়া পেয়েছো? প্রচণ্ড ভালো প্রতিক্রিয়া পেয়েছি আমরা, এবং দর্শকরা, এবং শুধু সাধারণ দর্শকই না, প্রচুর ডিরেক্টররা, এডিটররা, মিউজিক ডিরেক্টররা এসে দেখেছেন প্রিমিয়ারে। আমরা প্রথম স্পেশাল স্ক্রিনিং করেছিলাম নন্দনে, সেদিনকে দুর্ভাগ্যবশত কলকাতা ভেসে যাচ্ছিল, তাও গৌতম ঘোষ এসেছিলেন, কালজয়ী ডিরেক্টর, উনি এসেছে প্রশংসা করে রাখলেন। প্রথম স্ক্রিনিং নন্দনে, সরি এটা চতুর্থ স্ক্রিনিং, স্পেশাল স্ক্রিনিং করতে যাবো। দ্বিতীয়টা আমরা করেছিলাম আলিয়ান্স মাসেজে, সেখানেও প্রচুর দর্শক হয়েছিল, এবং অনেক কৃতি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর ছিল, সবিতা মাইতি ছিল, রাজীব পল ছিল, তারাও দেখে খুব প্রশংসা করেন ছবিটা। তৃতীয় স্ক্রিনিং অর্থাৎ প্রিমিয়ার হয়েছে ফর্মালি আমাদের লেক মলে সিনেপলিসে, সেখানেও হাউসফুল গেছিল প্রিমিয়ারে।
এরকম ছোটো আকারের ছবি হাউসফুল সাধারণত বানানো গিয়েছিল। সেদিনকে কলকাতায় 5-5টা বড় ছবি রিলিজ থাকা সত্ত্বেও, সেদিনকে বেলা ছিল, সেদিনকে সরলাক্ষ হোম ছিল, আরও অনেক ছবি ছিল। তা সত্ত্বেও বড় স্টার থাকা সত্ত্বেও আমাদের ছোটো ছবিটা অনেক লোকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করেছিলেন, ভালো লাগে। আজকে চতুর্থবার এরকম একটা অসাধারণ হিস্টোরিক্যাল জায়গা ন্যাশনাল লাইব্রেরিতে সত্যি আমরা খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতে এরকম সুযোগ করে নিশ্চয়ই সেটা সদ্ব্যবহার করতে হবে। বাংলা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের সংখ্যা বাড়ছে ক্রমশই, তো অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ফিল্মও রিলিজ করছে। এই ফিল্মটা কতটা আলাদা? এটা আলাদা, দেখো এটার প্রেক্ষাপট, এটার মূল কাহিনী, স্ক্রিপ্ট একেবারে ভিন্ন ধরনের। এটা ঠিক বাংলা কমার্শিয়াল ছবির মতো মার্কেটের জিনিস না, এটা থ্রিলারও না। এটা সময়কালে কী বলবো, ভালোবাসার আদান প্রদান এবং আঁকড়ে ধরার যে একটা প্রকৃতি মানুষের, যে তার পুরনো জিনিস, তার অকশন নিয়ে একটা অনেকটাই অকশন জুড়ে আছে, সেটা একজন অকশন, এবং সে সেই পুরনো প্রত্নতাত্ত্বিক জিনিস বেচতে চাইছে না, এবং তার পুরনো ভালোবাসা এবং তার এই স্থাবর আস্থাবর সে আঁকড়ে ধরে থাকছে। এটাই হচ্ছে মানুষের জীবনযাত্রার একটা বিফলতা কিংবা সফলতাও বলা যেতে পারে। এই ইন্টারপ্রিটেশনটা আমরা অডিয়েন্সের কাছে রেখে দিচ্ছি, এবং রাতাশ্রী আর ফিরোজ যে ক্যারেক্টারে, তাদের সমীরার প্রেম ছোটোবেলার, তারপরে বয়ঃসন্ধি হয়, তারপরে এখন বৃদ্ধ বয়সে যে সমীরার মেয়ে ফেরত আসে, যেটা অনুষা পেয়েছে, এবং অশোক রায় একজন চিত্র পরিচালকের রোল করছেন, একটা ডকুমেন্ট করেছে। এই যে কাহিনীর মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে এই পুরো জিনিসটা বিন্যাস হয়েছে, এটাই একটা অন্য ধরনের চিত্র, দ্যাট ইটসেলফ ইজ ইউনিক। আর আরেকটা So it's been a very interesting experience doing this film. It's my first film. I had about 36 hours to prepare, and it's based on, it's a fiction film, but it's based on reality to a large extent, and it's all about nostalgia, going back to the past, my love for art and antiques, and situations which are related to that, and my sentimentality about the art pieces that I enjoy, which I have owned, which I find difficult to part with, and so on and so forth. And, How do you feel about the journey of the character of Firoz? How do you feel? so the journey has been quite full of catharsis, and it's been full of some sense of intrigue, and also a sense of void, maybe a little bit, that something is missing, but also it's a revelation of sorts, and it's been quite an interesting journey. There is a love story we can see. What about that? So it's the love story is extremely touching, and I guess the character Firoz is to a large extent stuck in the past, and his first love keeps on making him come back to her, and he doesn't even realize that she has passed away. So when his daughter comes to see him, and I don't want to spoil the plot, so please see the movie, and I hope everybody enjoys the movie, and I think the director has made quite a lovely film, and I think people should watch it and enjoy it. What do you want to say to the audience? Oh God, what do I want to say to the audience? Just enjoy the film and watch it. Thank you. Thank you. কেমন লাগলো? প্রথমত নামটা বেশ সুন্দর, কেমন আছো ফিরোজ, হাউ আর ইউ ফিরোজ, এই নামটা এর অদ্ভুত নাম। তো অনেকেই আমি অনেকের কাছ থেকে শুনেছি ফিল্মের সম্বন্ধে, তো কৌতূহল তো থাকেই। আর রূপসা একজন নতুন ফিল্ম মেকার, একজন ফার্স্ট টাইম ফিল্ম মেকার। আমার মনে হয় আমাদের সবাই ফার্স্ট টাইম ফিল্ম মেকারদের উৎসাহ দেওয়া উচিত, সবাইকে উৎসাহ দেওয়া উচিত। আর ছবিটা দেখে তো বেশ লিরিক্যাল লাগলো আমার। ছবিটার যে সিনেমাটোগ্রাফি খুবই ভালো, আর এটা পোয়েট্রি, একটা ইমাজিনেশন, একটা পোয়েট্রি,
অন্য ধরনের ছবি, এরকম ছবি সাধারণত আমরা দেখি না। আম, কিন্তু আমার মনে হয় এরকম ছবি যদি আরো আসে, আরো চলে, তাহলে আমরা একটা নতুন কালচারাল অ্যাসপেক্ট পাই, যেখানে ধরুন এই যে ফিরোজ একজন কালেক্টর, সে সেরকম তার কালেকশনের সঙ্গে যে তার একটা মোহ, মায়া, এটা অদ্ভুত লাগলো আমার দেখে। আমার তো খুবই ভালো লাগলো। আর আমি রেকমেন্ড করবো যে যখনই ফিরোজ ওটিটিতে আসুক, ইয়াং ছেলেমেয়েরা, উভর্তি যারা ফিল্ম মেকার আছেন, তারা দেখুক, একটা নতুন উৎসাহ পাবে। হাউ আর ইউ ফিরোজ? আই এম শিওর ফিরোজ ইজ গুড, আর ফিরোজ উইল বি বেটার আপনারা যদি গিয়ে ছবিটা দেখেন। থ্যাংক ইউ। এই মুভিটা একটা আই থিঙ্ক খুবই একটা ইউনিক ছবি, আর একটা মানে একটা ছবি পিওরলি যেটা হওয়ার কথা, যেটা একটা একটা মানুষের পার্সোনাল সেলফ এক্সপ্রেশন, যেটা আজকাল একদমই দেখা যায় না, স্পেশালি বাংলায় একদমই দেখা যায় না। এই ছবিটা এক্স্যাক্টলি সেটা, এন্ড দ্যাট ইজ হোয়াট মেক্স ইট, মানে সেটস দিস ফিল্ম অ্যাপার্ট। থ্যাংক ইউ সো মাচ গর্বি। এই প্রথম না, ও আমার খুব ভালো বন্ধু। মানে ওর ছবি যখন আমরা দেখতে গিয়ে, আমি যখন মুক্তি পায় হলে, আমি দেখতে কি তারপর থেকে আমরা খুব ভালো বন্ধু হয়ে যায়। যে আসতে পেরেছি আমি খুব খুশি, আর ওর ভালো লেগেছে, এটা জেনে আমি আরো ভালো লাগছে, আরো ভালো লাগছে। আমি তো ওর ফ্যান। এখান থেকে রূপসার প্রথম মুভি, কি বার্তা দেবে? আই থিঙ্ক আমি ওকে একটা টেক্সট বল করে যেন আরো বলতে আরো যাচ্ছিলাম, ছবি করতে পারি। আমি ওকে টেক্সট করে বলতে যাচ্ছিলাম, কিন্তু এখন ক্যামেরাতেই বলে দিচ্ছি। আই থিঙ্ক মানে ওর ছবি বানানো কন্টিনিউ করা উচিত, এন্ড আই থিঙ্ক ইফ শি কিপ গোয়িং ইন দ্য সেম ওয়ে, তাহলে কলকাতা থেকে একটা খুব মানে একটা খুব প্রমিনেন্ট ভয়েস হয়ে দাঁড়াবে অ্যাজ এ ফিল্ম মেকার। লোকেদের পাশে পাই, এটাই আর কিছু না। সেটাই সেটাই মানে ভালো শুভকামনাই করছে, যেন পাশে লোকজনকে পাই, যাতে পরের পরের কাজে যেন মানে একটু এত দুর্গম না হয় আমার চলার পথটা, যেন আরো অন্য রকমের ছবি বলতে পারি, পাশে যেন লোকেদের পাই, এটাই আমার কথা। স্যার আপনার নামটা? সরি, আপনার নামটা? দেবায়ুষ চৌধুরী। থ্যাংক ইউ। বিভিন্ন ভাষায় আছে ছবি, হিন্দি আছে, বাংলা আছে, ইংরেজি আছে, এবং কেন্দ্রীয় চরিত্রে একজন পারস্য দেশের মানুষ, পার্সি, যার নাম এই ছবিতে ফিরোজ, অভিনয় করেছেন সিরাজ। তো এখানে যে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে একটি অভিনব চলচ্চিত্র। আমি বলবো যে এখন আমরা দেখেছি ভেনিসে হরিজন্টি সেকশনে অনুপর্ণার ছবি পুরস্কৃত হয়েছে। এখানে মেয়েরা ভালো ছবি করছে। গত বছর এই কান ফিল্ম ফেস্টিভ্যালে পায়েল কাপাডিয়া প্রাইজ পেয়েছিল, অল ইউ ইম্যাজিন ইজ লাইফ। আর এখন এখানে রূপসা গুহ এই ছবি করছে। আমার ধারণা অসম্ভব সুন্দর একটি ছবি, বিভিন্ন জায়গায় যাবে। এই ধরনের প্রদর্শনী আরও হওয়া চাই। স্বাধীন একটি ছবি, এইরকম স্বাধীন ছবিকে সাধুবাদ জানাই। কি বলবে প্রথমে? খুব খুশি যে আমাদের ছবিটা ফাইনালি আমরা একটা গ্র্যান্ড স্ক্রিনিং করতে পারছি। এই ভীষণ মানে একটা অনারেবল একটা জায়গায়, ন্যাশনাল লাইব্রেরি, ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরিতে প্রথমবার ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরিতে একটা বাংলা ছবির স্ক্রিনিং হচ্ছে। এটা খুব গর্বের বিষয় আমাদের সকলের জন্য, বাঙালিদের জন্য। অ্যান্ড আমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণে আমি এটা এখানে স্ক্রিন করতে চেয়েছিলাম, কারণ ন্যাশনাল লাইব্রেরিতে আমার দাদু শ্রী চারুচন্দ্র গুহ, ওনার বই আছে। উনি ডিকশনারি লিখেছেন কয়েকটা, আর অনুবাদ করা বই আছে ওনার, অনেকেরই অরিজিনাল কিছু রাইটিংস আছে, অরিজিনাল যেই পুঁথিগুলো এখানে আছে। আর অ্যামাজনেও আছে, অনেক অন্য লাইব্রেরিতেও আছে। কিন্তু এটা আমার কাছে ভীষণ গর্বের বিষয় যে আমি এই বিকেলটা, এই স্ক্রিনিংটা যেন ওনাকে উৎসর্গ করতে চাইছি। এই ইভেন্টটা শুধুমাত্র ওনার জন্যে, ওনার জন্যে। তো আমি আশা করবো যে উনি যেখান থেকে হোক আমাকে যেন আশীর্বাদ করেন, যে এই ছবিটা নিয়ে যেন আমি আরও অনেক দূরে যেতে পারি। আপনাদের সকলের ভালোবাসা যেন পাই, এইভাবে পেয়েছি, আরও যেন ভালোবাসা পাই, চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব খারাপ লাগবে, ভালোই হয়েছে। স্বল্প বাজেটের ছবি, একটা কলকাতাবাসীদের জন্য এই গল্পটা, কলকাতার ভিন্ন ভাষী মানুষের জন্য এই গল্পটা। তো এই গল্পটা সবারই ভালো লাগবে। একটা
মিষ্টি প্রেমের গল্প, এই পার্সি ভদ্রলোকের গল্প। একজন মানুষ যে অ্যান্টিক জিনিসপত্র কেনাবেচা করে। আর আমার মনে হয়েছে যে এই জায়গাটা অলসো আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, কারণ এইখানে কত ভাষার বই আছে। এই ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরিতেও না ভারতবর্ষের প্রচুর ভাষার বই আছে। তো আমি দেখছিলাম সেদিনকে এসে ওদের মিউজিয়ামে, তো তো আমার ছবিটাও খানিকটা ওরকমই। এই সব ছবিটা কলকাতাবাসীদের জন্য ইটস এ ট্রিবিউট টু কলকাতা। কলকাতায় যারা শুধুমাত্র বাংলায় কথা বলে না, অন্য ভাষায় কথা বলে মানুষ, হিন্দিতে কথা বলে, ইংরেজিতে কথা বলে, গুজরাটি, আরও অনেক ভাষায় কথা বলে। আর এই জায়গাটায় অনেক ভাষায় নানা রকমের পুঁথি আছে। মানে এটা একটা মানে কি বলবো, এটা আমার কাছে একটা খুব ইমোশনাল একটা মোমেন্ট। এই বইটার এই ধরনের নাম দেওয়া হলো কেন? কারণ আমার ছবি তো আমার মানে এটা খুব একটা দেখা যায় না বাংলা ছবি, কিন্তু আমার মুখ্য চরিত্রে যে আছে সে একজন পার্সি ভদ্রলোক। তো যেহেতু পার্সি, ওনাকে যেহেতু আমি খুব নর্মালি বাংলায় তাকে তো কথা বলাতে পারি না, কারণ জেনারেলি আমরা কি দেখি যে বাংলা ছবিতে মুখ্য চরিত্র সবসময় বাঙালিরাই থাকে। তো আমার মনে হলো একটু ভিন্ন রকমের করি না, কি আছে, তো তাই আমি বাংলায় রাখতে পারি। যদিও একটা বাংলা এটা নাম হাউ আর ইউ ফিরোজ, কেমন আছো, কিন্তু হাউ আর ইউ ফিরোজ বলি সবাই বলছে, এটা ডাকছে, নাম ডাক হয়েছে চারিদিকে, কলকাতার বাইরে, ভারতবর্ষের বাইরে হাউ আর ইউ ফিরোজ হিসেবেই এটা চারিদিকে খুব নাম ডাক হচ্ছে। আস্তে আস্তে মানুষ হলে আসছে, দেখছে, একটু একটু করে, মানে আমার মনে হয় যে রেসপন্সটা একটু একটু করেই বাড়ছে, আর আস্তে আস্তে ফুটফলটাও বাড়ছে। আমাদের ইচ্ছে ছিল 1 সপ্তাহ চালাবো, তো আপনার ওটিটিতে আমরা একটা রিলিজ করবো, কিন্তু দেখলাম যে মানুষ ছবিটা আরও দেখতে চায়। তো মানুষের একান্তই একটা পাবলিক ডিমান্ডে আমরা ছবিটা আরও কিছু হলে আনছি। 12 তারিখ থেকে আবার এই ছবিটা আমরা কিছু হলে রিলিজ করব। এটা একান্তই পাবলিক ডিমান্ডে এটা হবে। আপনারা প্লিজ আমাদের ফেসবুক এবং আমাদের ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখুন, আপনারা জানতে পারবেন এক্স্যাক্টলি কোন হলে 12 তারিখে আবার আসছে এই ছবি। থ্যাংক ইউ। আজকে স্ক্রিনটা খুব স্পেশাল, কারণ এটা যেখানে হচ্ছে, দিস ইজ আ হিস্টোরিক প্লেস, ন্যাশনাল লাইব্রেরি। তো আজকে স্ক্রিনটা খুব স্পেশাল। আজকের অডিটোরিয়াম মুভিটা দেখে আরও ভালো লাগে, কারণ আমরা প্রেমিয়ার লেক মলে দেখেছিলাম, কিন্তু এই অডিটোরিয়ামে এই মুভিটা দেখে আরও ভালো লাগলো এই কারণে যে দিস মুভি ইজ olden days type of movie, যেখানে পুরোনো দিনের কথা, পুরোনো দিনের গল্প, অ্যান্টিক্স, এইসব সাবজেক্ট এই মুভিটা। তাই এই মুভিটা আজকে এখানে দর্শকদের উদ্দেশ্যে কী ব্যাখ্যা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, এই মুভিটা দেখলে আমরা আজকাল কিন্তু একটা ভাবি, এই মুভিটা খুব ওপেন টু ইন্টারপ্রিটেশন থ্রু আউট দ্য মুভি, দ্য ক্লাইম্যাক্স, তাই একটু ভাবাবে এই মুভিটা। তাই বলবো দেখা উচিত। কেমন আছে কথাটা আমরা প্রায়ই বলে থাকি, তো এরকম নাম কেন মুভিতে? আমার হচ্ছে বললাম, আমার ব্যক্তিগতভাবে যেটা আমি ইন্টারপ্রেট করেছি, মুভিটা খুব সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন বললাম। কেমন হচ্ছে এই কারণে নাম আমার মনে হয়, কারণ বিভিন্ন সময় বিভিন্ন বয়সের স্তরেরা আলাদাভাবে জীবনটাকে দেখে এবং সেই রকম থাকে, কিন্তু সবসময় কেমন আছে এক উত্তর হয়, আর সবসময় কেমন আছে উত্তর খুশি বা দুঃখী সেটাও হয় না। তো এই ভাবার কেমন আছি এই রিফ্লেক্ট করাটা এই সিনেমাটার একটা এলিমেন্ট। তাহলে কি এটা কোনো ফিলোসফিক্যাল ফিল্ম বলছেন? ফিলোসফিক্যাল বলা যেতে পারে, একটা তো রয়েছে ফিলসফি, কিন্তু ওই যে বললাম সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন, যেভাবে আমরা এটার মানে করবো, আমরা নিজেদের ব্যক্তিগতভাবে যা মানে বাকি সেভাবে রয়েছে। মানে প্রত্যেকটা দর্শকই মুভিটার নতুন কোনো গল্প পাবে। হ্যাঁ, নিজের মতো করে নিজের অভিজ্ঞতা যেভাবে জীবন কাটিয়েছে, অ্যাকর্ডিং টু দ্যাট এই মুভিটা ইন্টারপ্রেট করবে। এটা আমার দর্শকদের লাস্টে বলবো যে এই যে ইন্টারপ্রেট করার জার্নিটা এই মুভিতে, এটা বেশ ভালো, উপভোগ করা যায়। তাই বলবো দেখুন। আমি একটি গান গেয়েছি, গানটা হিব্রু গান। כל העולם כולו גשם ועמאו
Yeşil derme